সুধী দর্শক, আপনাদের সবাইকে কবিতার সাথে থেকে স্বাগত জানাচ্ছি এবং দ্বিতীয় বাংলাদেশের স্বাধীনতার শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আমাদের ছাত্রছাত্রীদের, সন্তানদের অধিকার আদায়ের দাবি থেকে মাতৃভূমি বাংলাদেশের অনেক অমীমাংসিত প্রশ্নের, রাজনৈতিক পট পরিবর্তনের এবং এক নতুন অধ্যায়ের সাক্ষ্য হয়ে আছি। দেশ থেকে অনেক দূরে থেকেও দেখেছি অনুভূতিগুলো কিভাবে কাজ করে। মত প্রকাশ, অধিকার আদায়ের যে দাবি প্রতিষ্ঠিত হলো আজ, তার ক্রেডিট, তার কৃতিত্ব এই আন্দোলনের সাথে থাকা প্রতিটি মানুষের। কিন্তু মনে রাখি, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা সবসময় কঠিন। অন্তর্বর্তী সময়গুলো সবসময় কঠিন হয়, অনিশ্চিত হয়। জাতি হিসেবে এই সময়টা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছু সংকট এখনো কাটেনি। সাহসী শিক্ষার্থীরা এবার দেশ গঠনে, অন্তর্বর্তীকালীন সরকার তৈরিতে এবং ধ্বংসাবশেষ পরিষ্কার করতে আবারও রাস্তায় নেমেছে। সময় এসেছে আমাদের একত্রিত হয়ে তাদের পাশে দাঁড়ানোর, যারা আমাদের জাতির ভবিষ্যৎ। এবং সাম্প্রতিক সময়ে বাংলাদেশ নিয়ে আমরা আজ আমাদের অতিথির কাছ থেকে শুনব। এবং আজকের অতিথি আশরাফ কায়সার। আশরাফ কায়সার দেখতে পাচ্ছেন আমার সাথে বসে আছে, বিশিষ্ট সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব। বাংলাদেশে থেকেও যিনি অত্যন্ত সাহসিকতার সাথে ভোটাধিকারবিহীন রাজনৈতিক সংস্কৃতির তীব্র বিরোধিতা করেছিলেন। বাক স্বাধীনতা, সরকারের অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট এবং জড়তাহীন আওয়াজ তুলেছেন সব সময়। ছাত্র জীবনে সাংবাদিকতায় ফিলিপস অ্যাওয়ার্ড পাওয়া এই মানুষটিকে নিশ্চয়ই আপনারা নানা সময়ে টেলিভিশনের টক শোতে সঞ্চালক কিংবা আলোচকের ভূমিকাতে দেখে এসেছেন। ২১ সময় অনুষ্ঠানটি অন্যতম প্রবর্তক তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তার ভূমিকা ও কাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আসুন তার কাছ থেকে বর্তমান সময়ের বাংলাদেশ সম্পর্কে আমরা শুনি, নতুন বাংলাদেশ। আশরাফ, স্বাগত তোমাকে কবিতার সাথে। কেমন আছো? ধন্যবাদ, খুব ভালো আছি এবং খুব ফুরফুরে মেজাজে ঘুরছিলাম ঢাকা শহরে। কেননা আমাদের, আপনি যেমনটি বলছিলেন যে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা, আক্ষরিক অর্থেই মানুষের ভেতরে সেই জিনিসটি আমরা আজকে দেখছি গত কয়েকদিন ধরে। তার আগের 7টি দিন বা 10টি দিন আমাদের কাছে কিন্তু বিভীষিকাময় ছিল। তার আগের 10টি দিন আমাদের গুনতে হয়েছে লাশের সংখ্যা। তার আগের 10টি দিন আমাদেরকে ভাবতে হয়েছে যে ছাদের উপরে দাঁড়াবো কিনা, হেলিকপ্টার থেকে গুলি হবে কিনা, রাস্তায় শাসক দলের গুন্ডাদের মোকাবেলা করতে হবে কিনা, এবং যেমন করে অত্যাচার করা যায় কোনো মানুষের অধিকার আদায়ের সংগ্রামকে, সেই সরকারটি তাই করছিলেন। সেগুলো পার হয়ে আমাদের জন্য অভাবনীয় খবর হলো যে সরকারের প্রধান এবং তার কিছু পরিবারের সদস্যকে নিয়ে দেশ থেকে পালিয়েছেন। এবং তারপরে আপনি যদি ঢাকা শহরে দেখেন এবং সারা দেশে দেখেন, আমার ধারণা বাংলাদেশের ইতিহাসে এত মানুষ কখনো রাস্তায় নেমে আসেনি, এত উৎসব কখনো হয়নি, এবং মানুষের ভেতরে
কথা বলার, উচ্চ স্বরে হাসার এবং একে অন্যকে মোলাকাত করার, কোলাকুলি করার এই অভাবনীয় দৃশ্য দেখছি আমরা আজ অবধি। গতকাল সরকারের যেহেতু শপথ হয়েছে, অন্তর্বর্তী সরকারের, এবং বাংলাদেশের নায়ক, পৃথিবীর হিরো, আমাদের কাছে যিনি রক স্টারের মতো ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নিয়েছেন সরকারের, তার নেতৃত্বে আমাদের 16 সদস্যের অত্যন্ত প্রতিভাবান, মেধাবী, বিজ্ঞ মানুষজন সরকারের দায়িত্ব নিয়েছেন। এখন বাংলাদেশ, আমি বলবো যে এখনো ফুরফুরে অবস্থায়। হয়তো কাল থেকে আমাদের বা পরশু দিন থেকে আমাদের কাজে মনোযোগ দিতে হবে এবং দেশটিকে পুনর্গঠন করতে হবে। আমি এখনো দেখছি যে তুমি খুব তৎপর হয়ে আছো, খুব সক্রিয়ভাবে প্রত্যেকটি বিষয়ে অংশগ্রহণ করছো, ছাত্রছাত্রীদেরকে উজ্জীবিত করার কাজেও, এবং যদি কোনো প্রতিবাদ হয়, যেখানে কোনো ভুল হচ্ছে, সেটিও আমি দেখতে পাচ্ছি যে তুমি খুব সক্রিয়ভাবে অংশগ্রহণ করছো। যে মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকারকে তুমি দেখলে, আজকে 15 বছরের এই ফ্যাসিবাদের পরে যখন আমরা এই সময়টাতে এসে উপস্থিত হলাম, উপনীত হলাম, এত মানুষের অংশগ্রহণ, এত ছাত্রের যে প্রাণের বিনিময়ে যে অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতা, কেমন লাগছিল তোমার কাছে যখন শপথ গ্রহণটা দেখছিলে? আমার কাছে অভাবনীয় মনে হচ্ছিল। আমার কাছে মনে হচ্ছিল যে এটি ঘটছে না। এটি যেমনটি করে আমরা অনেকবার ভেবেছি, অনেক দুঃস্বপ্নের ভেতরেও দেখার চেষ্টা করেছি। আমার কাছে মনে হচ্ছিল যে যে মানুষটিকে আমরা প্রধান উপদেষ্টা হিসেবে দেখলাম শপথ নিতে, এটি আমাদের কাছে রূপকথার মতো মনে হচ্ছিল। কেননা আমরা তাকে ধারাবাহিকভাবে অপমান করতে দেখেছি। তাকে হামলা, মামলা, মানসিক নির্যাতন, তুচ্ছ তাচ্ছিল্য, তাকে পদ্মা সেতু থেকে টুপ করে পানিতে ফেলে দেওয়া, এবং তিনি সুদখোর, ঘুষখোর কি না, আমাদের সবচেয়ে সম্মানিত নাগরিক। এবং তাকে আপনার মানে যেভাবে বিগত সরকার, বিশেষ করে সরকারের প্রধান এবং তার দলীয় স্তাবকরা যেভাবে কথা বলতেন, আমাদের লজ্জায় মাথা হেঁট হয়ে যেত। আপনি দেখেন যে কিভাবে মানুষকে ইতিহাস তার জায়গা ফেরত দেয়। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন শপথ নিচ্ছিলেন, আমার চোখ বেয়ে পানি নামছিল। কেননা আমার মনে হচ্ছিল আমি তার কন্যার দৃষ্টিতে আমি তার তার দিকে তাকাচ্ছিলাম, যে একটা মেয়ের কাছে, তার মেয়েটি বঙ্গভবনে তার পাশেই বসেছিলেন, দিনা। আমি ভাবছিলাম একটা মেয়ের, ওর জীবনে নিশ্চয়ই গত 12টি বছর, 15টি বছর কি বিভীষিকাময় ছিল, এবং কতটা অপমানের ভেতর দিয়ে মেয়েটিকে যেতে হয়েছে। সমাজে হয়তো পরিচয় দিতে পারছিল না, কেননা আপনি জানেন এরকম একটি ফ্যাসিবাদী শাসনে সমাজে চায়ের কাপে, কফির আড্ডায় ফ্যাসিবাদ ছড়িয়ে পড়ে, মানুষের ভেতরে ভয়ের শাসন ছড়িয়ে পড়েছিল। এবং এই মানুষটিকে সম্মানের জায়গায় দেখতে পেয়ে, এবং যারা শপথ নিচ্ছিলেন অন্য উপদেষ্টারা, তারা বরেণ্য সব মানুষ, আমাদের সমাজের অনেক প্রতিষ্ঠিত প্রতিবাদের মুখ, সাহসের মুখ। আপনি দেখবেন যে আমরা সবসময় রাজনীতিবিদদেরকে এই ধরনের জায়গায় দেখে থাকি, এবং তাদের অনেক সময় আমরা নায়ক হিসাবে বরণ করি এবং বিদায় দেই অত্যন্ত কলুষিত অবস্থায়। সেই জায়গাটিতে এই যে নাগরিক সমাজের প্রতিনিধিরা শপথ নিচ্ছিলেন, এবং তার যে পরিমিতি বোধ, তাদের ভেতরে যে কথা বলার মাধুর্য, তাদের চোখে মুখে যে দীপ্তি, এবং আমরা দুজন তরুণের কথা বলছিলাম, নাহিদ এবং আসিফের কথা, যারা একটি চাকুরি পাওয়ার জন্য অথবা কোটামুক্ত মেধাযুক্ত প্রতিষ্ঠা পাওয়ার জন্য আন্দোলন করছিলেন। আপনি দেখুন বাংলাদেশের সবচেয়ে সম্মানিত পদে তারা আসীন হলেন। এবং আমি তো মনে করি যে প্রফেসর মোহাম্মদ ইউনূস 84 বছর বয়সে বাংলাদেশের তরুণতম ব্যক্তি, তরুণতম নাগরিক, এবং এই উপদেষ্টা মণ্ডলীর বা এই অন্তর্বর্তীকালীন সরকার সফল না হয়ে কোথাও যায় না যতদিন প্রফেসর ইউনূস তার নেতৃত্বে রয়েছেন। আমি তৎক্ষণাৎ আমার খুব মনে পড়ছিল আয়না ঘরে যারা বন্দী হয়ে আছেন অথবা যারা বেরিয়েছেন 8 বছর, 9 বছর, 10 বছর পরে, আমি অন্তত 3 জনকে চিনি। প্রায় 12 বছর আগে আজকে যারা শপথ নিয়েছেন তাদের কেউ কেউ, এবং আমিও তাদের সাথে যুক্ত ছিলাম, আমরা মৌলিক অধিকার সুরক্ষা কমিটি করেছিলাম। আমরা যখনই বুঝতে পারছিলাম সরকারটি একটি ফ্যাসিবাদী শাসনের দিকে যাচ্ছে, তখন আমার মনে আছে ডক্টর স্বাধীন মালিক, ব্যারিস্টার সারা হোসেন, আমি, সুলতানা কামাল, আসিফ নজরুল,
শহীদুল আলম, জাফরুল্লাহ ভাই তখনও বেঁচে ছিলেন। আমরা চেষ্টা করেছিলাম নাগরিকরা মিলে যাতে করে আমাদের কথা বলার জায়গাটি থাকে, আমরা যেন আমাদের অস্তিত্ব যেন বিলীন না হয়ে যায়, এরকম একটি কাজ করেছিলাম। সেখান থেকে আমরা এই গুম হয়ে যাওয়া মানুষকে নিয়ে, তাদের পরিবারদের নিয়ে প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। সকালে সকালে অনুষ্ঠানে গিয়ে দেখেছিলাম যে নিরাপত্তা বাহিনীর লোকরা পুরো অনুষ্ঠান ঘিরে রেখেছে, পরিবারগুলোকে হুমকি দেওয়া হয়েছে তারা যেন এই অনুষ্ঠানে না আসেন, তারা যেন গুম খুন নিয়ে কোনো কথা না বলেন। আমার সত্যি যেদিন ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ নিচ্ছিলেন, আমার তাদের কথা মনে পড়ছিল, সেই শিশুটির কথা মনে পড়ছিল যে হয়তো তার বাবাকে দেখেনি, সে তখনও মায়ের গর্ভে ছিল, সে জানে তার বাবা ফিরে আসবে, কিন্তু আমরা জানি তার বাবা হয়তো কোনোদিন ফিরে আসবে না। একটা শাসন কতটা অত্যাচারী হতে পারে, কতটা নাগরিক অধিকার হরণ করতে পারে এবং কতটা রাজনৈতিক অধিকারহীন একটি দেশকে নিয়ে যেতে পারে, গত শাসনটি এরকম ছিল। আমাদের তখন আবার এই কথাটি মনে হচ্ছিল। আমি তোমাকে আজকে আমার শোতে আমন্ত্রণ জানানোর আরো একটি কারণ, অনেক কিছু কিন্তু গুজব আকারে ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়া, যেটার কারণে বেঞ্চমার্কের তৈরি হয়েছিল, সংগঠন হয়েছিল, যেটি তুমি বললে যে কথা বলার অধিকার নেই মানুষের। এখন আমরা যেটি দেখতে পাচ্ছি গুজব আকারে ভাসছে, এবং যাদের কথা বলার অধিকার ছিল না তারা এখন তাদের বাক স্বাধীনতাকে বিভিন্নভাবে প্রকাশ করার আগেই আমরা দেখছি যারা আমাদেরকে এই স্বাধীনতা হরণ করেছিল, যারা আমাদের উপরে চাপ দিয়ে রেখেছিল, যারা আমরা কথা বলতে না পারি, তাদের কণ্ঠই আমরা খুব বেশি ভাবে শুনতে পাচ্ছি এবং গুজব আকারে শুনতে পাচ্ছি। তো এই মুহূর্তে এই অন্তর্বর্তীকালীন সরকার যার উদ্ভব হলো এত সংগ্রামের মধ্যে দিয়ে, তাদেরকে তুমি কিভাবে দেখতে পাচ্ছ? তারা কিভাবে এটার এই মিডিয়ার রোল গুলোকে কিভাবে স্থাপন করা হবে বা আসবে আমাদের জীবনে, আমরা কিভাবে এটা প্রতিফলিত করতে পারবো? আমি যে অধিকার আদায়ের প্ল্যাটফর্মটা বলছি সেটির নাম ছিল মৌলিক অধিকার সুরক্ষা কমিটি। সেটা ছিল। আপনি একদম ঠিক বলেছেন, এখন কিন্তু বাংলাদেশ গুজবেরও দেশ। আরেকটা কারণে গুজবের, কেননা আমরা এমন একটি ভয়ের সংস্কৃতিতে চলে গেছিলাম যেখানে বিন্দু মানে প্রতিবাদ করা মানে আপনি সরকারের রোষানলে পড়বেন, আপনার অধিকার হরণ করা হবে, আপনার চরিত্র নিয়ে প্রশ্ন করা হবে, আপনি ডিজিএফআই এর কল পাবেন, অথবা ভাতের হোটেলের হারুনের কল পাবেন, অথবা আপনাকে উল্টো করে ঝুলিয়ে পেটানো হবে। এগুলো স্বাভাবিক ঘটনা হয়ে গেছিল। গতকালকেই আমার সাথে পরশুদিন একটি শোতে ডাকসুর ভিপি, সর্বশেষ ভিপি নুরুল হক নুরু বর্ণনা করছিলেন ইভেন 7 দিন আগে, সরকার পতনের 2 দিন আগেও তার উপরে কি অত্যাচার করা হয়েছে এই আন্দোলনের সাথে যুক্ত থাকার কারণে। আমার যেটি ধারণা যে আজকে থেকে যেহেতু সরকারটি গঠিত হয়েছে এবং সরকার প্রধান দৃঢ়ভাবে অবস্থান নিয়েছেন গুজব মুক্ত, সন্ত্রাস মুক্ত, হামলা মুক্ত, ষড়যন্ত্র মুক্ত একটি বাংলাদেশ তৈরি করে সামনের দিকে এগুনোর, সেক্ষেত্রে গুজবের জায়গাটি বন্ধ হয়ে যাবে। আর আমাদের সোশ্যাল মিডিয়া যেহেতু স্বাধীন এবং মুক্ত দীর্ঘদিন পরে, কেননা গত তথ্যমন্ত্রীকে আমরা বলছিলাম অপতথ্যমন্ত্রী, কেননা উনি তথ্যের চেয়ে অপতথ্যকে বেশি প্রচার করছিলেন। যেরকম করে গোয়েবলসের রোল আমরা ইতিহাসে দেখেছিলাম, সেরকম করে আমরা আরাফাতের রোল দেখলাম গত সরকারের সময়ে। আমার একটি ধারণা, গত সরকার পুঙ্খানুপুঙ্খভাবে নিশ্চয়ই নিজেদের বিশ্লেষণ করবেন যে তাদের এই পতনের জন্য শেষ 15 দিন তো বটেই, আসলে কি দায়ী। আমি কিন্তু মনে করি তাদের ফান্ডামেন্টাল অনেকগুলো বড় প্রবলেম তাদেরকে আইডেন্টিফাই করতে হবে। বারবার যখন আপনি নির্বাচনবিহীন নির্বাচিত হন, তাতে করে আপনি শুধু একা দুর্নীতিগ্রস্ত অর্গানাইজেশন হন না, আপনি পুরো প্রশাসনকে দুর্নীতিগ্রস্ত করে ফেলেন। সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে করেন, পুলিশকে করেন। আপনি 2% ভোট যেখানে হয়তো পড়েনি সেটি আপনি নির্বাচন কমিশনকে দেখিয়ে 42% করেন। কাজেই আমরা দেখেছি যে সরকার হচ্ছে গুজবের সবচেয়ে বড় কারখানা, সরকার হচ্ছে অপতথ্যের সবচেয়ে বড় সোর্স, সরকার হচ্ছে মিথ্যা প্রচারের কেন্দ্র। আমরা গত 15 বছর ধরে ধারাবাহিকভাবে সরকারকে এরকম একটি জায়গায় থাকতে দেখেছি। আজকের যে গুজব, তার আমি বলবো তারই ধারাবাহিকতা আমরা এখনো কিছুটা দেখতে পাচ্ছি। দ্বিতীয়, আমরা দেখতে পাচ্ছি যেহেতু মানুষ অনেক তথ্য জানে না,
অতএব তাদের কাছে মনে হচ্ছে যে যা কিছু পাচ্ছি আমি বলে দিচ্ছি। আর তৃতীয় হচ্ছে, যেহেতু মানুষ অনেকদিন মুখ বন্ধ করেছিল, অতএব তার মনে হচ্ছে আমার যা ইচ্ছা তাই আমি সোশ্যাল মিডিয়াতে লিখতে শুরু করছি। আমার ধারণা দু তিনটি পদক্ষেপ এটিকে ঠিক করে ফেলবে। এক হচ্ছে সরকারের দৃঢ় অবস্থান, দুই হচ্ছে মনিটরিং, তিন হচ্ছে নাগরিকরাও বুঝতে পারবেন যে তারও একটি দায়িত্ব রয়েছে। আমি তো বলবো যে এই সরকার, আমাদের সরকার, এই সরকার বাংলাদেশের সরকার, বাংলাদেশে গণতন্ত্র প্রিয় যে কোনো রাজনৈতিক দলের সরকার। কাজেই এই সরকারের হয়ে আমাদের প্রত্যেককে চিন্তা করতে হবে যে দেখুন, 17 জন মানুষ একটি দেশ চালাতে পারবেন না, 17 কোটির দেশ। কাজেই আমাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে আমাদের নিজস্ব ক্যাপাসিটিতে সরকারকে সহযোগিতা করার, গুজবের উৎপাদন বন্ধ করা আমাদের প্রথম দায়িত্ব। ধন্যবাদ। আমার কাছে অনেকগুলো প্রশ্ন পুঞ্জীভূত হয়ে আছে, সবাই বিভিন্ন ভাবে সোশ্যাল মিডিয়াতে আমি দেখছি লিখছে। প্রথমত হচ্ছে যে আমরা যখন ছাত্র জনতার হাতে ক্ষমতাটা ছেড়ে দিয়ে আমাদের শেখ হাসিনা যখন পালিয়ে গেলেন, এই যে অরাজকতার সৃষ্টিটা হলো, এটা আমরা জানি যে আমরা সব সময় কোনো দেশে দেশ স্বাধীন হবার পরে, যেটি 1971-এ হয়েছে, মুক্তিযোদ্ধাদের কাছে অস্ত্র ছিল, তারা বিভিন্ন ভাবে সামাজিক ভাবে অনেক রকমের অত্যাচার অরাজকতা করেছে। তারপর সরকারকে সেই অস্ত্রগুলো জমা নিতে হয়েছে, বা এটার জন্য সময় লেগেছে পুনর্গঠন করতে দেশটাকে। তখন একটা নতুন দেশ ছিল। কিন্তু একইভাবে এবার যেটা হলো, এটা হচ্ছে, এখনো হয়েই যাচ্ছে, কিছুটা গুজব কিছুটা সত্যি। কিন্তু এই যে আমাদের বঙ্গবন্ধুর বাড়ি বা মিউজিয়ামটাকে যে যেভাবে পুড়িয়ে দেয়া হলো, কিছু কিছু জায়গাতে যে রাষ্ট্রীয় সম্পদের যে ধ্বংসযজ্ঞ চললো, সেটিকে কি এবং এই যে বঙ্গভবনটাকে সবার জন্য খুলে দেয়া হলো, সবাই এখানে প্রবেশ করলো, যারা হয়তো বা ছাত্র না, আন্দোলনের সাথে জড়িত ছিল না, যে কাণ্ডগুলো হলো সেগুলোর জন্য এখন বিশেষভাবে প্রচার করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে তোমার কাছে কি মনে হয় যে সেনাবাহিনীর হাতে যে ক্ষমতাটা দিয়ে উনি চলে গেলেন, পালিয়ে গেলেন, তাদের কি বিশেষ দায়িত্ব ছিল না এই বিশেষ স্থাপনাগুলোকে রক্ষা করার, বা এখানে বিশেষ কোনো ব্যবস্থা কি তারা নিতে পারতেন কিনা? আপনি একদম সঠিকভাবে বলেছেন। আমি ওই সময়ে যারা দায়িত্বে ছিলেন, শেখ হাসিনা যখন পালিয়ে গেলেন, ওই মুহূর্ত থেকে অন্তত রাষ্ট্রের প্রধান প্রধান কার্যালয়গুলো, গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, বঙ্গবন্ধু মিউজিয়াম, এই ধরনের স্পর্শকাতর প্রতিষ্ঠানগুলো তাদের উচিত ছিল কর্ডন করে রাখা। এবং তারা জাতি ততক্ষণে জেনে গেছেন শেখ হাসিনা পালিয়ে গেছেন, অতএব তাদের গণভবন অভিমুখে যে অভিযান, সেটি কিন্তু আর হতো না। আমি 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 প্রতিটি যে 4টি প্রতিষ্ঠানের কথা আমি বললাম, আমি সবগুলোতে গিয়েছি ওদিন। আমি সেই দিন ঢাকা শহরে প্রায় 22 কিলোমিটার হেঁটেছি। আমি দেখতে চেয়েছি যে কারা কি করছেন। আমি বলি, ছাত্ররা এই কোনো কাজের সাথে সেদিনও যুক্ত ছিলেন না, তার আগেও যুক্ত ছিল না, আজও যুক্ত নেই। আজও ঢাকা শহরে, আমি এই মুহূর্তে আপনার সাথে কথা বলার জন্য ধানমন্ডি থেকে গুলশান এলাম, এবং ঢাকা শহরে এইরকম সুশৃঙ্খল ট্রাফিক আমরা কখনো দেখিনি। কেননা পুলিশ ঘুষ খায়, পুলিশ নিজে ট্রাফিক আইন ভঙ্গ করে, ইত্যাদি ইত্যাদি। ছাত্ররা সেটি নিশ্চিত করেছে, এবং আপনি, আমার বলতে গিয়ে গুজবাম্প হচ্ছে যে ওরা সারা রাত রাস্তায় থাকে, পানি, চা ইত্যাদি খেয়ে রাত্রি কাটায়, এবং নিশ্চিত করে নাগরিকরা যেন ঘুমাতে পারে, তথাকথিত ডাকাত যেন আক্রমণ না করে, এবং ট্রাফিক যেন ভেঙে না পড়ে। এই স্টুডেন্টরা কোনো হামলার সাথে যুক্ত না, তারা কোনো ভাঙচুরের সাথে যুক্ত না, তারা কোনো লুটতরাজের সাথে যুক্ত না। আমি জানতে চাইবো বিগত সরকার প্রধানের কাছে, তারা কি ষড়যন্ত্র করে দেশ থেকে পালিয়েছিলেন। দেখুন, গণভবনে গিয়ে মানুষ আক্রমণ করবে বা প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবে, এটি আমার ধারণা কোনো একটি ষড়যন্ত্রের অংশ ছিল। তাতে করে আপনি দেখাতে পারবেন যে আমরা জাতি হিসাবে কতটা অসভ্য, কতটা হিংস্র, কতটা ধ্বংসাত্মক। এবং সেনাবাহিনী, আমি জানি না এই কাজে সহযোগী হলেন কিনা। সেনাবাহিনী যদি তখন তাদের এপিসি নিয়ে, তাদের সৈন্যদের নিয়ে থাকতো, আমার ধারণা ততক্ষণে সবাই বুঝে গেছে সরকারের পতন হয়েছে, ততক্ষণে সবাই উৎসব মুখর, কাজে লুটতরাজের ঘটনাটি ঘটতো না। এবং আমরা বঙ্গবন্ধু জাদুঘর সহ
সব প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করতে পারতাম। এবং রক্ষা করাটা এজন্য জরুরি যে তাদের ভেতরে অনেক তথ্য, অনুসন্ধান, দলিলপত্র, ফাইল, গোপন দলিল, ভারতের সাথে চুক্তি এবং সামরিক অস্ত্র কেনাবেচা ইত্যাদি আমরা খুঁজে পেতাম। এখন একটি তৈরি হলো যে জাতিটি অসভ্য এবং ধ্বংসাত্মক এবং দলিলপত্র গায়েব হয়ে গেছে, অতএব আমাদের আর জবাবদিহিতার আওতায় আনার সুযোগ নেই। কাজেই আমার মনে হয়েছে যে আমি দায় দিব বাংলাদেশ সেনাবাহিনীর এবং সেনাবাহিনীর মূল নেতৃত্বের এবং তাদের গাফিলতির কারণে। দেখুন, তার 1 ঘন্টা আগেও বা 2 ঘন্টা আগেও তারা এই প্রতিষ্ঠানগুলো সহ পুরো ঢাকা শহরে কারফিউ নিশ্চিত করেছিলেন। তারা আর কেন 10 ঘন্টা, 12 ঘন্টা, 15 ঘন্টা ওটি করলেন না? আবার পরের দিন ঠিক একই সময়ে আমি ওই 4টি প্রতিষ্ঠানে আবার গিয়েছি, তারা ঠিক শৃঙ্খলা ফেরত এনেছেন। তাহলে 24 ঘন্টায় কি ঘটলো? 24 ঘন্টায় আপনি কেন লুটতরাজ করতে দিলেন? এটি খুব বড় প্রশ্ন। এবং যেমনটি আমি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং সেনাবাহিনীর নেতৃত্বের কাছে জানতে চাই, শেখ হাসিনাকে পালাতে দেওয়া হলো কেন? আমি দেখুন 200, 250, 350, 450 আমরা যতজন স্টুডেন্ট হত্যা হয়েছে সেটি ছাত্রলীগ করেছে, যুবলীগ করেছে, আওয়ামী লীগের গুন্ডারা করেছে, পুলিশ করেছে, বিডিআর করেছে। হুকুমের আসামি কে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উনি কেন চলে যাবেন যেখানে আপনি মন্ত্রীকে এয়ারপোর্টে আটকে দিচ্ছেন, যুবলীগের সদস্যকে ঢাকা শহরে আটক করছেন? আমার মূল হত্যাকারী উনি দেশ ছাড়লেন কি করে? বাংলাদেশের জনগণ কি তাকে দেশ ছাড়তে একমত হয়েছিল? ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবর্গ কি তাকে যেতে বলেছিল? উনি কিভাবে গেলেন? এই প্রশ্ন। পরের দিন কেন এই ঘটনা ঘটলো, বা ওই দিন গণভবন, প্রতিরক্ষা মন্ত্রণালয়, তার কার্যালয়ে এই ঘটনা ঘটলো? এবং এই প্রশ্নগুলোর উত্তর আমাদের পেতে হবে আমরা যদি পুরো প্রেক্ষাপটটিকে ভবিষ্যতের জন্য ভালোভাবে বিশ্লেষণ করতে চাই। এই মানে আমি তোমার প্রশ্নের থেকে, উত্তর থেকে অনেক কিছুই খুঁজে পেলাম, অনেক অনেক প্রশ্নের উত্তর খুঁজে পেলাম। এবং আমি এটাও বলতে চাই যে এই যে গুজব এবং এখন যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, শেখ হাসিনার এই 15 বছরের শাসনতন্ত্রে এই যে শাসন করে গেলেন, অরাজকতা সৃষ্টি করে গেলেন, তিনি এটাকে খুব বহু মাত্রায় প্রচার করেছেন, তিনি অনেক উন্নয়ন করেছেন দেশের। কিন্তু আমাদের যখন আমরা দেখতে যাই পদ্মা সেতু তৈরি হয়েছে, অনেক উন্নয়ন করেছেন উনি, কিন্তু ঋণের পরিমাণটা সম্পর্কে একটু স্পষ্টভাবে খুব সংক্ষিপ্ত আকারে তোমার কাছে জানতে চাচ্ছি, আমরা আসলে কোথায় দাঁড়িয়ে আছি? আমরা একটি বিধ্বস্ত অবস্থায় দাঁড়িয়ে আছি। আমরা এখন ঋণের পরিমাণের দিকে তাকালে বাংলাদেশের প্রতিটি নাগরিকের উপরে যে ঋণের বোঝা উনি চাপিয়ে গেছেন সেটি অবিশ্বাস্য। আপনি অবকাঠামোর কষ্টের কথা বলছিলেন। আমাদের দেশে কোথাও কোথাও 3 গুণ 4 গুণ করা হয়েছিল অবকাঠামোগুলোর মূল্যমান পয়সা মারার জন্য, এবং তারা বিলিয়ন ডলার চুরি করেছেন। কেউ কেউ বলে থাকেন 100 বিলিয়নও হতে পারে 15 বছরে তাদের চুরির পরিমাণ। এবং কারা কারা মূল চোর বা প্রধানতম চোর সেটি সমাজের সবাই জানেন, এবং তাদেরকে আমরা প্রধানমন্ত্রীর চারপাশে দেখতাম। কোনো কোনো অবকাঠামো তৈরি হয়েছে অপ্রয়োজনে, কোনো কোনো অবকাঠামো তৈরি হয়েছে লোক দেখানোর জন্য, কোনো কোনো অবকাঠামো তৈরি করা হয়েছে চুরির জন্য। কাজেই এই যে পদ্মা সেতু থেকে শুরু করে দেখুন, আমরা তো গর্ববোধ করি যে পদ্মার উপরে সেতু হয়েছে, ঢাকা শহরে মেট্রো রেল হয়েছে। এটি নিয়ে আমার কোনো, এবং এই সরকারকে আমি অনেকবার সাধুবাদ জানিয়েছি এরকম মেগা প্রকল্প হাতে নেওয়ার জন্য। কিন্তু তার খরচ কত এবং সেটির কোনো তথ্য, কোনো জবাবদিহিতা, কোনো ট্রান্সপারেন্সি আমরা কিন্তু পাইনি। দেখুন, আপনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি রিয়াক্টরও এখনো কমিশন করা হয়নি, তাতে উনি দ্বিতীয় প্রকল্পের অনুমোদন দিয়ে গেছেন। কিভাবে সম্ভব? আমরা একটি প্রকল্প যদি বুঝে না পাই, বাকি প্রকল্প আমরা কি করে করব? সরকারটির একটি নেশা ছিল বড় বড় প্রকল্প হাতে নেওয়া এবং কোনো ধরনের সমীক্ষা ছাড়া, জনগণের সাথে কোনো সংলাপ ছাড়া। দেখুন, প্রত্যেকটি প্রকল্প বাংলাদেশের নাগরিকের ট্যাক্সের টাকায় হয়। আপনি নাগরিকদের কোনো মতামত নিয়েছেন? এই গত সরকারের একটি বড় অভ্যাস ছিল নাগরিকদেরকে হেয় করা, তুচ্ছ তাচ্ছিল্য করা। দেশ আমার বাবা করেছেন, আমি তার বেটি, এই ধরনের যে মানে অপ্রয়োজনীয় গ্রাম্য কথাগুলো, এবং যেগুলোতে মানুষ আপনার ভীষণ হার্ট হতো। দেখুন
যে কারণেই আজকের এই আন্দোলন সফল হলো, যে কারণে আন্দোলন সফল হলো। মুক্তিযোদ্ধা রাজাকার। আপনি একদম ঠিক বলেছেন। আমি আজ একটি জায়গায় বলছিলাম, আমেরিকাতে যেরকম নির্বাচন হয়, বারাক ওবামা হোপ বলে একটি শব্দে বিজয়ী হন, বাংলাদেশেও একটি শব্দে একটি পরাক্রমশালী দুর্নীতিবাজ সরকারের পতন হলো, সেটি হচ্ছে রাজাকার। আপনি রাজাকার বা একাত্তরের যারা কোলাবোরেটর, তাদেরকে এই সরকার যেভাবে পুনঃস্থাপন করে গেল তরুণদের কাছে, এটি মুক্তিযুদ্ধ বিরোধী কোনো শক্তি এত চেষ্টা করেও করতে পারেনি। আমি বলছিলাম সেদিন এক অনুষ্ঠানে যে রাজাকার এখন ব্যাজ অফ অনার। কারণ যুবকরা মনে করছে যে এই মহিলা যিনি সাইকো, তিনি রাজাকার বলছেন, এবং আমি অধিকার চাইতে এসে রাজাকার হলাম, এবং যে কোনো অধিকার চাইতে এসে আমি রাজাকার বলে, আলবদর বলে, আল শামস বলে, অথবা জামাত বলে, অথবা বিএনপি বলে আমাকে বিষোদ্গার করা হয়। অতএব সবগুলোই আমার কাছে এখন বরণীয়। আমরা বলে থাকি যে ভাই তুমি কি কি অভিধা পেয়েছো এখন পর্যন্ত পাঁচটির মধ্যে? তো কেউ বলে দুটি, কেউ বলে একটি, কেউ বলে তিনটি। সমাজে একটি প্রতিযোগিতা রয়েছে যে কে কতগুলো পদকের মতো ব্যাজ অর্জন করতে পেরেছে আওয়ামী লীগ সরকারের হাত থেকে। আরো আরো কিছু প্রশ্ন, সেগুলো খুবই ছোট ছোট প্রশ্নগুলো হচ্ছে যে এই যে সোশ্যাল মিডিয়াতে গুঞ্জন এবং আমাদের আওয়ামী লীগের যারা আছেন তারা যেভাবে প্রচারণা চালাচ্ছেন, তাদের প্রধান অস্ত্র ছিল কয়েকটি অস্ত্র। এর মধ্যে একটি হচ্ছে মুক্তিযুদ্ধ রাজাকার, যেটার কারণে আমরা আজকে সার্থক হয়েছি। আরো কিছু কথা তারা বলেন, স্লোগান। এটা হচ্ছে যে যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে না, তখন এই দেশটি মৌলবাদের রাষ্ট্রে পরিণত হবে এবং এরা এই দেশটি শাসন করবে। এই দেশ থেকে শিল্প, সাহিত্য, সংস্কৃতি সব হারিয়ে যাবে। মানুষকে বোরকা পরে বের হতে হবে। তারা এই স্বাধীনভাবে কথা বলতে পারবে না, গান গাইতে পারবে না, তারা সংস্কৃতি চর্চা করতে পারবে না। এই বিষয়ে তুমি একটু বলো। এই আমরা এত বছর ধরে, কিন্তু আমার কাছে মেসেঞ্জারে মেসেজ এসে ভরে গেছে যে আমরা কি এখন থেকে কি আমাদেরকে বোরকা পরে বের হতে হবে? এখন থেকে কি আমরা আর শাখা সিঁদুর পড়তে পারবো না? আমাদের এই যে, এবং প্রতিবারই এটার সঙ্গে আরেকটি প্রশ্ন আমি যোগ করে দিচ্ছি, সেটি হচ্ছে যে আমরা প্রতিবারই কেন আমাদেরকে ভিন্ন ধর্মী যারা, মুসলমান না যারা, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, আরো অনেকেই আছেন, তাদের জন্য আমাদেরকে সোচ্চার হতে হবে, তাদের পাশে গিয়ে আমাদেরকে দাঁড়াতে হবে? কেন? এই দেশ তাদের সবার, আমার যেমন তাদেরও। তো এই প্রক্রিয়াটাকে আমরা কেন, আমাদের কেন এই অস্ত্রটাকে আমরা বারবার ব্যবহার করি? সেটি থেকে আমরা এখন কি আমরা এই যে নতুন যে সরকারটা হলো, আমরা আমরা কোনো আশার বাণী শুনতে পাচ্ছি? আমরা আমাদের কি মানে আমরা আশা করতে পারি যে এই দেশটি সবার হবে? আমি আপনাকে আপনার মাধ্যমে আপনার প্রত্যেকটি দর্শক এবং যারা শুনছেন তাদেরকে আশ্বস্ত করতে চাই, বাংলাদেশ অন্ধকারের দিকে যাবে না, বাংলাদেশ আলোর দিকে যাবে। আমরা অন্ধকার ছিন্ন করে আলোর পথে যাত্রা শুরু করেছি। আমাদের এখানে আমি প্রস্তাব করি সংখ্যালঘু শব্দটি তুলে দেওয়ার। এই দেশের প্রত্যেকটি নাগরিকের সমান অধিকার রয়েছে, কেউ সংখ্যালঘু না, কেউ ধর্মীয়ভাবে সংখ্যালঘু না, কেউ বর্ণের ভিত্তিতে সংখ্যালঘু না, কেউ অন্যান্য সাংস্কৃতিক কারণেও সংখ্যালঘু না। সংখ্যালঘু শব্দটি ব্যবহার করে রাজনৈতিক হাতিয়ার বানিয়েছিল আওয়ামী লীগ। বাংলাদেশে হিন্দুদের জমি যতটা দখল হয়েছে তার অধিকাংশ করেছে আওয়ামী লীগের নেতৃবর্গ। এটি তথ্যভিত্তিক কথা, এটি ইতিহাসে প্রমাণিত। এবং আওয়ামী লীগ সংখ্যালঘু বা হিন্দু বা অন্য ধর্মের মানুষকে তার রাজনীতির হাতিয়ার বানিয়েছে, ভোটের ব্যাংক বানিয়েছে, এবং তাদেরকে নিয়ে এই দলটি রাজনীতি করে, আজও করছে। আজ উনি ভারতে অবস্থান করছেন। ভারতের মূল মিডিয়া যারা নরেন্দ্র মোদীর অধীনস্থ, মূলত যারা কর্পোরেট পুঁজির মিডিয়া আউটলেট, তারা এক ধরনের ন্যারেটিভ গত 7 দিন ধরে করছে, যেটি আমি নিশ্চিতভাবে চাই আমাদের প্রফেসর ইউনূস সরকার তার তীব্র বিরোধিতা করবে, যে বাংলাদেশে সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছেন, বাংলাদেশ মৌলবাদী রাষ্ট্র হয়ে গেছে, ইসলামিস্টরা ক্ষমতা নিয়েছেন,
এবং বাংলাদেশ অকার্যকর দেশের দিকে যাচ্ছে। এটি একটি বানানো ন্যারেটিভ, এটি আওয়ামী লীগ ইন্সপায়ার্ড ন্যারেটিভ, এটি শেখ হাসিনা বা আওয়ামী লীগের দৃষ্টিকোণ থেকে বাংলাদেশকে দেখলে যেমনটি দেখতে পাওয়ার দরকার তাদের, সেই ন্যারেটিভ। এর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নাই। আজকে আমাদের হিন্দুদের উপাসনালয় পাহারা দিচ্ছে মুসলিম ভাইরা, আমাদের মুসল্লিরা, আমাদের রাত জেগে তারা পাহারা দিচ্ছে। আমি সামাজিক যোগাযোগে দেখলে আপনি তার ভুরি ভুরি উদাহরণ দেখতে পাবেন। ছাত্ররা পাহারা দিচ্ছে। আমাদের রায়ের বাজারে, যেখানে আমার জন্ম, সেখানে হিন্দু অধ্যুষিত জায়গাগুলোতে খাবার পাঠাচ্ছে মুসলমানরা। আমরা একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করি, আমরা একে অন্যকে সম্মান করি এবং একে অন্যের পাশে দাঁড়াই। এটি আমাদের কালচার। রাজনৈতিক বিভাজনটি আওয়ামী লীগ তৈরি করেছে, অথবা আওয়ামী লীগের শাসন আমলে মানুষের যে উষ্মা তৈরি হয় এরকম একটি সরকারের উপরে, তার কিছু প্রতিক্রিয়া তৈরি হয়। প্রফেসর মোহাম্মদ ইউনূস ভারতীয় একটি গণমাধ্যমে এই প্রশ্নের উত্তরে বলেছেন, শেখ হাসিনাকে জিজ্ঞেস করতে কেন বাংলাদেশে এগুলো হচ্ছে। কেননা উনি এই 15 বছর দেশটি শাসন করেছেন, দেশটিকে লিবারেল ফিলসফির দিকে, রাজনীতির দিকে নিয়ে যাওয়া তার দায়িত্ব ছিল। তিনি কেন করতে পারেননি? তিনি কেন হেফাজত থেকে নিজের কওমি মাতা টাইটেলটি নিয়েছিলেন? তিনি কেন হেফাজতকে রেলওয়ের 1000 বিঘা জমি দেওয়ার কথা বলেছিলেন? তার মানে উনি ক্ষমতায় থাকতে গিয়ে, যেহেতু বিরোধী দল বিএনপির এক ধরনের সমর্থন রয়েছে বাংলাদেশের ধর্মপ্রিয় মানুষের উপরে, তিনি বিএনপিকে একঘরে করার জন্য বা জামাতকে অবৈধ রাজনৈতিক দল বানানোর জন্য এই পুরো ধর্মীয় গোষ্ঠীটিকে উস্কানি দিয়ে, আশকারা দিয়ে, রাষ্ট্রীয় ক্ষমতার পৃষ্ঠপোষকতা দিয়ে বাংলাদেশে ধর্মীয় উন্মাদনা জিইয়ে রাখার কাজটি শেখ হাসিনা এবং তার সরকার করেছে। আজকে আপনি যা দেখছেন এটি পরিকল্পিত। এটি দিয়ে আপনার ভারতে বসে থেকে এক ধরনের প্রোপাগান্ডা উনি করতে চাচ্ছেন, এবং যেই প্রোপাগান্ডায় আমি আশা করছি কোনো কাজ হবে না, গত 7 দিনেও হয়নি। এবং প্রফেসর ইউনূস খুব সুন্দর করে বলেছেন এনডিটিভিকে, বাংলাদেশ যদি অস্থিতিশীল হয়, ভারতের 7 সিস্টার অস্থিতিশীল হতে বাধ্য এবং মিয়ানমার অস্থিতিশীল হতে বাধ্য। কাজেই আমাদের রাষ্ট্রপ্রধানকে, সরকার প্রধানকে এইরকম দৃঢ়ভাবে জবাব দিতে হবে, যেটি গত 15 বছরে আমরা দেখতে পাইনি। আমাদের দিন দিন মনে হচ্ছিল আমরা ভারতের অধীনস্থ একটি স্টেট হয়ে যাচ্ছি, যেখানে কি চুক্তি হয় আমরা জানি না। নরেন্দ্র মোদীর টুইট থেকে, যে লোকটিকে আমি ভীষণ অপছন্দ করি, আমরা জানতে পারি বাংলাদেশের সাথে তার কি কি চুক্তি হয়েছে। আমাদের প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্সে আপনি সব আজে বাজে প্রশ্ন পান, আপনি সব তেলযুক্ত প্রশ্ন পান এবং বিদ্বেষপূর্ণ উত্তর পান। এটি 15 বছর ধরে চলছে। একটু আশার কথা শুনতে চাই। আমাদের এই যে নবীন আর প্রবীণের সমারোহে যে সরকারটা হলো, এই সরকারের পরবর্তী পদক্ষেপগুলো কি দেখতে পাবো আমরা, এবং আমাদের যে যে আন্দোলনের কারণে আজকে আমরা, যে ইস্যুগুলোর কারণে আমরা আজকে এই আন্দোলনের সাথে একমত হয়েছি, সবাই নেমে পড়েছি, সেই সেই কারণগুলো কি এখানটাতে আমরা কি ফলপ্রসূ প্রভাব পাবো কিনা, ফলাফল পাবো কিনা। আরেকটা জিনিস যে আমি শুনতে পাচ্ছি যে মেয়াদটা কি কনফার্ম করা হয়েছে, যে কত বছর থাকবেন ওনারা বা কত সময় থাকবেন? প্রথমেই বলি, মেয়াদটি কনফার্ম করা হয়নি। আমার ধারণা এই সরকারের টার্মস অফ রেফারেন্স ব্রড লাইনে ঠিক হয়েছে কি করবেন তারা, কিন্তু ওইটা একটা স্পেসিফিক এজেন্ডা তাদের সেট করতে হবে। আমাদের যেটি সরকারের প্রধান কাজ হবে, সরকারের উপরে মানুষের আস্থা এবং বিশ্বাস ফিরিয়ে আনা, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে ঠিক করা, পুলিশকে বলা। কেউ কেউ বলছেন যে পুলিশের পোশাক পরিবর্তন করতে হবে, কেননা বিডিআর যেরকম বিজিবি হয়ে গেছেন। আপনি যদি 350 আমার ছেলে, আমার মেয়ে কিংবা আমার ভাইকে মেরে থাকেন, এই পোশাকের কোনো লোককে কি আমি ট্রাস্ট করব? এই পোশাকের প্রতি কি আমার ক্ষোভ থাকবে না, ঘৃণা থাকবে না? পুলিশের সদস্যরাও আমার ধারণা একমত হবেন। তারা ব্যবহৃত হয়েছেন, তাদের প্রধানরা দুর্নীতি করেছে। একটু আগে বলছিলেন যে উন্নয়ন অথবা দেশের অগ্রগতি, দেখুন এইসব গল্পের অনেক কিছুই ফাঁপা। আমরা যদি ডিজিটাল বাংলাদেশ, যেটি এই সরকারকে 2008 সালে তরুণরা ভোট দিয়েছিল, এবং আমি নিশ্চিতভাবেই জানি তরুণরা মনে করেছিল যে এদের দর্শন রয়েছে সামনে এগিয়ে যাওয়ার, সবচেয়ে বেশি চুরি হয়েছে ডিজিটাল বাংলাদেশের নামে। এবং যত
আপনার ইনকিউবেশন সেন্টার হয়েছে, অ্যাপ তৈরি হয়েছে, ফান্ড ক্রিয়েট করা হয়েছে, অটোমেশন হয়েছে, সরকারকে জবাবদিহিতা করার নামে যে আপনার দক্ষতা বৃদ্ধি করা হয়েছে ইত্যাদি ইত্যাদি, সেগুলোর কোনোটাই কিন্তু আমরা খুব বেশি পরিষ্কার না। একটা সরকার কি করে মানুষকে অন্ধকারে রেখে এবং তার গুটিকয় মানুষের শাসন কায়েম করতে পারেন। আমি তখন ভাবছিলাম যে ব্যক্তি শাসনের বিপদ, কারণ সরকারটিকে কিন্তু আমরা আওয়ামী লীগের সরকার হিসাবে কম দেখছিলাম। আমরা দেখছিলাম যে এই সরকারটি পুলিশের কয়েকজনের সরকার, অথবা সচিবালয়ের কয়েকজনের সরকার, সবার না কিন্তু, সবাই এখানে নেই। কাজে আমি যারা ভুক্তভোগী তারা সচিবালয়ে আছেন, তারা পুলিশে আছেন, তারা সেনাবাহিনীতে আছেন, এবং বিচার বিভাগেরও কয়েকজনের সরকার। কিন্তু যেটি হয় যে উপরের স্তর যখন দুর্নীতিগ্রস্ত হয়ে যায়, তারা যখন ভোটহীন নির্বাচনের পরে তাকে আবার সম্বর্ধনা দিতে যান, তখন সেটি হয়ে যায় রীতি বাকিদের জন্য। কাজে আমরা একটি ভয়াবহ দুর্নীতিগ্রস্ত 15টি বছর, অনিয়মের 15টি বছর, দুঃশাসনের 15টি বছর, ধরুন আমরা বিএনপিকে অনেক সময় বেহাল দেখেছি, বেকায়দায় দেখেছি, নেতৃত্বহীন দেখেছি, জনগণের ইস্যুতে ঠিক মতো দাঁড়াতে দেখিনি। আমি গত 15 বছর ধারাবাহিকভাবে বলে আসছিলাম এই কথাগুলো, যে বিএনপির এই সমস্যা আছে, কিন্তু একইভাবে বলছিলাম আওয়ামী লীগেরও একই সমস্যা, হয়তো তার চেয়েও খারাপ, কিন্তু ক্ষমতায় থাকলে তার জৌলুস এবং তার সামরিক বেসামরিক কর্মকর্তাদের দ্বারা পরিবেষ্টিত হয়ে এটিকে ঢেকে রাখা গেছে। কাজেই আপনি যদি দেখেন যে তত্ত্বাবধায়ক সরকার বা আপনার অন্তর্বর্তীকালীন সরকারের ভয়াবহ গুরু দায়িত্ব, এবং আমি যে কারণে বলছিলাম যে তার কয়েক বছর লাগবে কিনা, আসলে তো এটি খুব গুরু দায়িত্ব। আপনি ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আছেন সচিবালয়ে বা প্রশাসনে, পুলিশ বাহিনী আপনি জানেন, আপনি ভাবতে পারেন পুলিশের প্রধান আত্মগোপনে চলে গেছেন, ওখান থেকে ভিডিও বার্তা পাঠান, অনেকটা তালেবান স্টাইলে, কান্দাহার থেকে যেরকম করে তালেবান নেতারা পাঠাতেন। আচ্ছা, আমাদের জানতে হবে এবং সরকার প্রধানের কাছে জানার আমার আগ্রহ বিগত সরকারটি এই পুরো ক্ষতিটির মূল্যমান কত। দেখুন আগে হাওয়া ভবন কি করেছে, প্রধানমন্ত্রী, বিগত প্রধানমন্ত্রী এতিমের টাকা মেরেছেন, এরকম কিছু জনপ্রিয় ন্যারেটিভ তৈরি হয়েছে, তার অনেক সত্যতাও আছে। তাহলে আপনি যে বঙ্গবন্ধুর জন্মবর্ষ পালন করলেন সেটি 5 বছর ধরে চলছে কেন? সেটি গত 5 দিন আগেও কেন বাংলাদেশের সব জায়গায় হলো? কেউ কি সরকারে নাই বলার যে এটি 5 বছর ধরে চলতে পারে না? মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে দ্রব্যমূল্যে, আর আপনি আপনার বাবা অথবা বাংলাদেশের অন্যতম বড় মানুষ, তাকে আপনি অপমান করছেন। কাজেই কন্যা হিসাবে তার হাতে জাতির জনক অথবা বঙ্গবন্ধুর দ্বিতীয়বার মৃত্যু হয়েছে। একটা অপশাসন এর চেয়ে খারাপ আর কি করতে পারে? শেষ পর্যায়ে চলে আসছি, কিন্তু যে দুটি প্রশ্ন এখনো আছে আমার তোমার জন্য, সেটি হচ্ছে যে এই যে আমরা এখন তত্ত্বাবধায়ক সরকার যে গঠন করলাম, এখানে আমাদের দুজন ছাত্র নেতাকে আমরা দেখতে পাচ্ছি। তারা যতদূর শুনেছি তারা বিশ্ববিদ্যালয়ের পড়ালেখার পাঠ চুকিয়ে ফেলেছে অলরেডি, এবং এখন সরকারের উপদেষ্টা হয়েছে। হ্যাঁ, তারাও সরকারে যোগদান করেছে, সরকার গঠনে। এবং এই যে আমরা যে মেয়াদেই থাকি, 3 বছর, 6 বছর, 3 মাস, 6 মাস, যে মেয়াদেই থাকি, যখন নির্বাচন দেয়া হবে সেটা কি সর্বদলীয় নির্বাচন হবে কিনা, এবং সেখানে যদি আবার আওয়ামী লীগ আসে নির্বাচনে অংশগ্রহণ করতে, তাকে কি আমরা স্বাগত জানাবো কিনা, এবং আমাদেরকে কি তখন আবারও সেই ক্ষমতা, এই যে এক রাজা যায় আর এক রাজা আসে, আমাদের এই বিচার বিভাগটাকে বা কোথায় আমাদেরকে সঠিকভাবে পরিচালিত করতে হবে যাতে করে আমরা আবারও সেই শোষণের ফ্যাসিবাদের রাজ্যে ফেরত না যাই? প্রথমে দুজন তরুণ উপদেষ্টার কথা বলি। এটি অবিশ্বাস্য এবং অবিস্মরণীয় যে 24 বছর বয়স, 25 বছর বয়সে সরকার পরিচালনা করার দায়িত্ব পেয়েছে। ওদের আন্দোলন যেরকম দারুণ ছিল, এককাট্টা ছিল,
আমি বলবো ওরা প্রশাসনের দায়িত্ব পেয়ে ঠিক সেরকম এক কাট্টা এক রোখা জেদি আপোষহীন থাকে যেন। দেখুন, আমরা প্রশাসন বলতে কিছু তেলতেলে চেহারা, কিছু জি হুজুর মার্কা লোক এবং সচিবালয়ে কিছু ওভারসাইজ কোট পরা ব্যক্তি যারা বিগলিত হয়ে থাকেন বিভিন্ন কারণে, এইটা থেকে বেরোতে চাই। আমি সত্যি চাই এই তরুণরা টি শার্ট পরে সচিবালয়ে যাক এবং তারা জিন্স পরে কাজ করুক। তারা আমাদেরকে দেখাক যে বয়স কোনো বিষয় না। আমার যদি ধীশক্তি থাকে, অভিজ্ঞতা থাকে, আমার যদি সততা থাকে, প্রথমত বলি যে এই দুইজন তরুণকে আমি বলতে চাই, তাদের আন্দোলন যেরকম এক রোখা এক কাট্টা আপোষহীন ছিল, দাবি আদায় না করে ঘরে ফিরবো না, সেরকম করে যেন তারা প্রশাসন চালায়। দেখুন, আমরা রাজনীতির মানুষ, রাজনীতির কথা না রাখা এবং ধারাবাহিকভাবে জনগণকে প্রতারণা করা দেখতে দেখতে, শুধুমাত্র বিগত সরকার কিন্তু আমি বলছি না, আমরা অনেক সময় স্মৃতি লোপ পাই, আমরা অতীতের সরকারগুলোকে একই কথা বলছি এবং ইতিমধ্যে আমার এমন বয়স হয়ে গেছে, আমি অন্তত 4টি সরকার দেখেছি। কাজেই আমরা দেখেছি যে কত আশা নিয়ে মানুষ সরকারকে ক্ষমতায় বসায় এবং কতটা হতাশা নিয়ে তাকে বিদায় করে। আমার ধারণা এই সরকারের দারুণ সব কম্বিনেশন তৈরি হয়েছে, নবীন প্রবীণ এবং আপনার এনজিও সেক্টরে কাজ করা মানুষ, বিশ্বের দরবারের আইকন। এই সরকার যেন আমাদের প্রত্যাশা কিছুটা হলেও পূরণ করতে পারে। আরেকটা জিনিস আমি বলি যে এই সরকারের কম্বিনেশনের দিকে তাকিয়ে আমরা অনেক মানুষকে দেখেছি গত 30 বছর 40 বছর কোনো কোনো ইস্যুতে, আমি রিজওয়ানা হাসানের কথা বলতে চাই, কোনো কোনো ইস্যুতে ধারাবাহিকভাবে লেগে আছেন। নদী রক্ষা, খাল রক্ষা, আপনি জানেন যে তার স্বামী গুম হয়েছিলেন এই আন্দোলন করতে গিয়ে। আমরা মোটামুটি জানি কারা এই গুমে অংশ নিয়েছিলেন, উনিও জানেন। কাজেই তাদের কাছ থেকে আমরা আশা করব তারা যেন একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখান। তৌহিদ হোসেন আমাদের সাবেক পররাষ্ট্র সচিব, উনি সেদিন আমার ছেলে বলছিল উনি কি জয়শঙ্করের কাউন্টার পার্ট হতে পারবে। আমি বলছিলাম যে দারুণভাবে হতে পারবে, হয়তো জয়শঙ্করকে ছাড়িয়েও যেতে পারবে, কারণ মানুষের শক্তি এমন। তৌহিদ ভাই সেরকম একজন ব্যক্তি যিনি ব্যালেন্সড, যিনি দেখতে পান, যিনি দূরদর্শী। কাজে এই সরকারে ফরিদা আপার কথা বলবো, আমাদের যেহেতু কৃষি উৎপাদনে আমাদের অনেক ভালো কাজ করার সুযোগ রয়েছে, আমরা আমরা যেহেতু খাদ্যে স্বয়ংসম্পন্ন হতে চাই। আসিফ নজরুলের কথা বলবো, আমার এক সময়ের সহকর্মী, আমরা দীর্ঘদিন সাংবাদিকতা করেছি, ঘাতক দালাল নির্মূল কমিটি করেছি একসাথে, গোলাম আজমের ফাঁসি চেয়েছি, জামাত নিষিদ্ধ করার আন্দোলন করেছি, বিএনপির দুঃশাসনে কাজ করেছি এবং গত 15 বছর তাকে ধারাবাহিকভাবে আমি যে কোনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে দেখেছি এবং তার জন্য তার নির্যাতন তার উপরে কম হয়নি, তার উপরে আক্রমণ কম হয়নি এবং তুচ্ছতাচ্ছিল্য কম হয়নি। এই যে 4-5 জন মানুষ, আমি প্রত্যেককে সম্পর্কে বলতে পারবো। প্রফেসর মোহাম্মদ ইউনূস সম্পর্কে তো গত কয়েক বছরে যা ঘটেছে, এটি বাংলাদেশের কোনো সাধারণ নাগরিকের জীবনে ঘটুক এমনটি আমি চাই না। উনি যেই কোর্টে হাজিরা দিতে যেতেন, সেখানে 8 তলায় ছিল কোর্ট, সেখানে লিফটটি বন্ধ করে দেওয়া হতো উনি যেন লিফট ইউজ করতে না পারেন। তার আরো একজন সাক্ষী বা আরো একজন সহকর্মী হুইল চেয়ারে করে, সেই হুইল চেয়ার 8 তলার প্রতিটি সিঁড়ি বেয়ে উঠতে হতো যাতে করে উনি শারীরিকভাবে অক্ষম হয়ে যান। আপনি জানেন এখনো আমাদের কোর্টগুলোতে লোহার খাঁচার গারদ তৈরি করা আছে, সেখানে মাথা নিচু করে আপনাকে গিয়ে বসতে হয়। উনি তার প্রতিবাদ করেছেন। আমি কোনো সামাজিক অপরাধীর জন্য, একজন নোবেল লরিয়েট তো নাই, এই খাঁচার বিলোপ করা হোক। এবং আমি এই সরকারের, দেখুন কোনো কোনো জিনিস আছে সিম্বলিক, খাঁচা বিলুপ্তি করা সিম্বলিক করে ফেললে আমি বুঝতে পারবো যে এই সরকারটি নাগরিকের সম্মান ফিরিয়ে দিল। যেমন জেলখানায় আপনাকে গেট কি আর 2 ফিট উঁচু করা যায় না? আপনাকে কেন মাথা নিচু করে ঢুকতে হবে? ব্রিটিশরা চেয়েছিলেন আমাদের মাথা নিচু করে ঢোকাতে, আমরা এখনো তাই রেখে দিয়েছি। আমি প্রফেসর ইউনূসের কাছে আশা করব তার উপরে যে ধরনের অত্যাচার হয়েছে, মানে আইনগতভাবে তির্যক কথা বলে, পদ্মা সেতু থেকে টুপ করে তাকে পানিতে চুবানোর কথা বলে, ইত্যাদি ইত্যাদি। আর আমাদের কোনো সরকার প্রধান তো দূরের কথা, কোনো রাজনীতিবিদ যেন আর এই ভাষা ব্যবহার না করেন কোনো মানুষ সম্পর্কে, সেটি আমি প্রত্যেককে অনুরোধ করব। জাতি হিসাবে আমরা মধ্য আয়ের দেশ হলাম কিনা, উন্নত রাষ্ট্র হলাম কিনা, আমরা $1 ট্রিলিয়ন অর্থনীতি হলাম কিনা,
এগুলো যতটা ইম্পর্টেন্ট, ততটাই ইম্পর্টেন্ট আমরা সভ্য ভাষা ব্যবহার করি কিনা, একে অন্যর প্রতি দেশটাকে পৈতৃক সম্পত্তি মনে করি কিনা। দেখুন, বঙ্গবন্ধু নিজেও কখনো এই জিনিস বলতেন না, এই ভাষায় কথা বলতেন না। আপনার এই দেশের প্রতি এমন কি ক্ষোভ, যেই ক্ষোভ আপনার রয়েছে সেই ক্ষোভ আমাদেরও রয়েছে। আমরাও 15ই আগস্টের নির্মমতা যে কোনোভাবে চেয়েছি প্রতিহত করতে, বিচার করতে, শাস্তি দিতে। কোনো এক জায়গায় তো আপনাকে থামতে হবে, কোনো এক জায়গায় আপনাকে এসে বলতে হবে এনাফ ইজ এনাফ। ছাত্রদের অঙ্গীকার ছিল যদি এগুলো তারা ফিরিয়ে দিতে না পারে তাহলে আবার রাস্তায় নামবে। তো সেটি ওই আশাতেই আমাদের মনে হয় থাকতে হবে। আমাদের যদিও খুব সুযোগ্য সরকারের হাতে আমাদের এখন রাষ্ট্র চলছে, মাত্র শুরু হলো। তোমার কাছে কি সেটা মনে হচ্ছে? আমার কাছে তাই মনে হচ্ছে। আমি আপনাকে বলি, এই ছাত্ররা একটি চাকরির জন্য রাস্তায় নামেনি, এবং যেই সরকারি চাকুরিতে কোটা প্রথা রয়েছে, এই ছাত্রদের চোখে মুখের দিকে তাকিয়ে তাদের পরিভাষা, তাদের শিক্ষা দীক্ষা দেখে আমার মনে হয়েছে তারা এর চেয়েও বড় কিছু করার যোগ্যতা রাখে। তাদের সৃজনশীলতা রয়েছে, উদ্ভাবনী শক্তি রয়েছে, তারা বিশ্বের দরবারে যাওয়ার ক্ষমতা রাখে। কিন্তু তারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে, তারা মেনে নিতে পারেনি যে আমি এই দেশে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হব, এবং গুটি কয় ব্যক্তি গণভবন কেন্দ্রিক, সচিবালয় কেন্দ্রিক, ক্যান্টনমেন্ট কেন্দ্রিক গুটি কয় তোষামতকারী প্রথম শ্রেণীর নাগরিক হবে, এটা তারা মেনে নিতে পারেনি। এই জন্য নামটি হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন, এটি কিন্তু কোটা সংস্কার আন্দোলন হয়নি। এবং আমি আন্দোলনের শুরুতেই বলেছি, যারা ভাববেন যে এটি চাকুরির আন্দোলন তারা বোকার স্বর্গে বাস করছেন। এই ছেলে মেয়েরা আমার ধারণা সরকারে থেকেও একই কথা বলবে, মাঠে তো তারা থাকবেই, তারা রাস্তায় রয়েছে, তারা সরকার পরিচালনায় আরো বেশি অংশগ্রহণ করবে। আমার মনে হয়েছে তারা দেশের যে কোনো অবস্থা থেকে বৈষম্য দূর করতে চায়। আপনি জানেন আমাদের অর্থনীতি বড় হচ্ছে, পার ক্যাপিটা ইনকাম বাড়ছে, কিন্তু আমাদের বৈষম্যও বাড়ছে। একজন মানুষের সাথে একজন উপদেষ্টার আয়ের যে বৈষম্য, সেটি আকাশ পাতাল তৈরি হচ্ছে। এই বৈষম্যেরও তারা বিরোধী। এবং আমরা যখন একে অন্যকে খাটো করে দেখি, ছোট করে দেখি, তুচ্ছতাচ্ছিল্য করি, যেটি বিগত সরকারের প্রধানতম পরিভাষা ছিল তাই, সেটিরও তারা বিরোধী। কেননা আপনি মানুষকে এভাবে টিকা টিপ্পনি কেটে কথা বলতে পারেন না, আপনার মনে যাই থাকুক। আরো একটা জিনিস আমার মনে হয়েছে, মুক্তিযুদ্ধের সাথে তুলনা করা ক্ষণে ক্ষণে যে কোনো ইস্যুতে বন্ধ করতে হবে। আপনি মুক্তিযুদ্ধের লাইসেন্স নিয়েছেন? অধিকাংশ মাঠের মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ করেনি, তারা কি মুক্তিযোদ্ধা না? অধিকাংশ মাঠের মুক্তিযোদ্ধা আপনি এবং আমি, আমরা যে প্রতিষ্ঠানে কাজ করতাম, বিচিত্রা এবং আনন্দ বিচিত্রা, আমাদের সম্পাদক, যিনি আমাদের সম্পাদনার চেয়েও বেশি ভাই বলবো, বন্ধু বলবো, জীবন আদর্শের নেতা বলবো, তিনি আমাদের শিখিয়েছিলেন যে কত নির্মোহভাবে তারা মুক্তিযুদ্ধ করেছিলেন। তারা জীবন বাজি রেখে যুদ্ধে গিয়েছিলেন। তারা যখন ঢাকা শহরে ট্র্যাক প্ল্যাটুনের সদস্য হিসাবে আসতেন, ক্যাপ্টেন হায়দার, মেজর হায়দার পরবর্তীতে ওই সময় তাদেরকে বলতেন জীবিত হয়ে ফিরে আসতে হবে না, কারণ স্বাধীন দেশ জীবিত গেরিলা চায় না। তারা কি সার্টিফিকেট নিয়েছিলেন? আমি নিশ্চিত জানি তারা নেননি। কাজেই এই যে কথাগুলো, দেখুন এই কথাগুলো 15 বছর আগে এত সরাসরি বলতে হতো না। আমরা ভাবতাম যে আমাদের ভদ্রতা এগুলো বুঝে নিবে। 15 বছরের অত্যাচার থেকে এবং 15 বছরের ব্যবসা থেকে মনে হচ্ছে এই কথাগুলোকে পরিষ্কার করে বলতে হবে। আগামীতে কেউ যেন মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা না করে, বৈষম্য করে নিজেদেরকে আখের না গোছাতে পারে, এবং কোনোভাবেই যেন আমাদের সমাজকে অর্থনৈতিকভাবে ভালো হচ্ছে দেখে আপনার রাজনৈতিক, সামাজিক, নৈতিকভাবে অধপতনের দিকে নিয়ে যেতে না পারে। এবং তোমার মাধ্যমে যেহেতু তুমি আছো এই বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে, আমার অনুরোধ থাকলো, এবং আমার আমার মতো অনেক সাধারণ মানুষের অনুরোধ, সেটি হচ্ছে যারা বেকার, যারা এতদিন ধরে অভুক্ত রয়েছে, বিভিন্নভাবে অত্যাচারিত হয়েছে, নিপীড়নের শিকার হয়েছে, তাদেরকে যেন স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগ করা হয়, কাজে দেয়া হয় তাদেরকে। সেটি অবশ্যই শুরু হয়েছে এর মধ্যে, এবং তোমরা যেন আরো সোচ্চার হও এই ব্যাপারটিতে। অনেক ধন্যবাদ। কারণ আমাদের প্রায় 1.5 কোটি বেকার, এবং তাদের কর্মসংস্থান দিতে না পারলে
বাংলাদেশের কোনো রকমের উচ্চাশা পূরণ হবে না। কাজে আমরা এটা খুব ভালোভাবে দেখতে হবে। আপনি বলে খুব ভালো করলেন। আমার ধারণা অনেকেই শুনছেন, তাদের কেউ কেউ নীতি প্রণয়নের সাথে যুক্ত। কারণ এবারকার অনেক নীতি প্রণয়নকারী আমাদের কাছের মানুষ, আমাদের বন্ধু, আমাদের বড় ভাই, এবং তারা অনেক মানবিক, তারা সহানুভূতিশীল বাংলাদেশের রাষ্ট্রে, এবং তাদের অলমোস্ট প্রত্যেকেই নির্মোহভাবে কাজ করতে অভ্যস্ত। ধন্যবাদ আশরাফ, অনেক কথা জানতে পারলাম। আমরা অনেকক্ষণ ধরে কথা বলতে পারি, অনেক কিছু নিয়ে বলতে পারি, অনেক প্রশ্ন রয়ে গেল। তবে আমার অতিথি হবার জন্য আজকে এই যে বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে আমরা যে কথা বললাম, আমরা কিছু প্রশ্নের উত্তর দিলাম, এবং তুমি যে আসলে সময় করে, খুব ব্যস্ত আমি দেখতে পাচ্ছি, প্রতিদিনই তুমি 2-3টা করে লাইভ করছো, তারপরেও যে আমার জন্য একটুখানি সময় দিয়েছো, সেটার জন্য তোমাকে অনেক ধন্যবাদ জানাই। এবং আমি আশা করছি তুমি এদের পাশে থাকবে, এবং কোনো যদি আমাদের যে অঙ্গীকার, সেই অঙ্গীকার থেকে যদি কেউ বেরিয়ে যেতে চায়, আমরা এই সরকারের কাছ থেকে যদি প্রতিফলন না পাই, সেক্ষেত্রেও তোমাকে তোমার সোচ্চার ভূমিকা আমি আশা করছি। অনেক ধন্যবাদ। আমি শুধু একটি কথা বলতে চাই, আপনারা যারা বিদেশে আছেন এবং বিদেশে বসে প্রতিদিন বাংলাদেশের স্বপ্ন লালন করেন, বাংলাদেশের প্রত্যেক দিনের ঘটনাকে বিশ্লেষণ করেন, তাদেরকে আমি আশাবাদী হতে বলবো। এটি একটি নতুন বাংলাদেশ, আমাদের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে, এবং আমি এও বলবো যাদের দেশে ফিরে এসে কাজ করার আগ্রহ রয়েছে, দিস ইজ ইয়োর টাইম, দ্য বেস্ট টাইম ফর ইউ। এই জায়গাটিতে আসা দরকার। আমি সরকারের যাদের সাথে আমার যোগাযোগ রয়েছে, আমি তাদেরকে এ অনুরোধ করেছি, বাইরে যারা আছেন তাদের কাউকে কাউকে সরকারে অন্তর্ভুক্ত করার জন্য, এবং আমরা যেন আপনাদের দক্ষতা যোগ্যতাকে আমাদের দেশ গঠনের কাজেও লাগাতে পারি। দিন শেষে এই ভূখণ্ডটি আমাদের সবার, আপনার আমার, বিদেশে থাকা দেশের মানুষ, এর কল্যাণ হয়। সেই ক্ষেত্রে আমরা কোনো অপশক্তিকে ছাড় দিব না, এবং আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চ সম্ভাবনা কাজে লাগাতে। সেই আমরা একটি বৈষম্যহীন স্বাধীন দেশ এবং একটি ধর্মনিরপেক্ষ দেশ, যেটাতে আমরা সবাই, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান, সবাই যেন একসাথে বাঙালি হয়ে বাঁচতে পারি, এবং প্রতিজ্ঞা করি সবাই একসাথে দাঁড়াই, একসাথে বাঁচি, এবং একসাথে একটি নতুন দেশ গড়ে তুলি, তাই না? অনেক ধন্যবাদ। আমাদের একই প্রত্যাশা, একই স্বপ্ন এবং একই সম্ভাবনা। ধন্যবাদ আশরাফ তোমাকে উপস্থিত হবার জন্য। ভালো থাকবে। এবারে শুনবো আপনার কথা।